নমস্কার বন্ধুরা, আসন্ন দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। অনেকদিন পর আজ আবারও একটি ট্রাভেল ব্লগ। আমাদের দার্জিলিং ভ্রমণের সুন্দর মুহূর্তগুলি ভাগ করে নেওয়া যাক। আজ প্রথম অংশ। এখন আমরা চলেছি গ্যাংটক ভ্রমণ সেরে দার্জিলিং অভিমুখে। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে তিস্তা নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম। বিকেলে দার্জিলিং পৌঁছানোর পর ভোর রাতে এলো সেই মাহেন্দ্রক্ষণ। কথায় বলে টাইগার হিলে সূর্যোদয় দেখার সৌভাগ্য প্রথমবারে অনেকেরই হয় না আবহাওয়ার প্রতিকূলতার কারণে, কিন্তু আমাদের কপাল অসম্ভব ভালো ছিল, যে কারণে অসাধারণ ভিউ পেয়েছিলাম। টাইগার হিল খুব ভোরে সূর্যোদয় দেখার চমৎকার দর্শনীয় স্থান হিসেবে পরিচিত, যেখানে আপনি একসাথে মাউন্ট এভারেস্ট এবং মাউন্ট কাঞ্চনজঙ্ঘার একটি মনোরম দৃশ্য দেখতে পারেন। এটি দার্জিলিং থেকে 2590 মিটার উচ্চতায় এবং 13 কিলোমিটার দূরে অবস্থিত। পাহাড়টির উচ্চতা 8442 ফুট এবং সূর্যাস্ত এবং সূর্যোদয়ের সময় আনন্দদায়ক দেখায়। প্রতিদিন অগণিত পর্যটক দার্জিলিংয়ের এই আশ্চর্যজনক পর্বতমালা পরিদর্শন করতে আসেন। এটি তার মুগ্ধ সৌন্দর্যের জন্য পরিচিত। সূর্যোদয়ের সময় সূর্যের প্রথম রশ্মি এটিতে পড়ার সাথে সাথে সাদা শিখরগুলি আলোকিত হয়। এইভাবে সূর্যাস্তের সময় সাদা চূড়ার রং পিচে পরিবর্তিত হয়। মানুষ মাউন্ট এভারেস্টের আকর্ষণীয় প্যানোরামিক ভিউও দেখতে পারে। টাইগার হিল থেকে মাউন্ট এভারেস্ট শুধু দৃশ্যমান। মাকালু পৃথিবীর বক্রতার কারণে মাউন্ট এভারেস্টের চেয়ে বেশি দেখায়, কারণ এটি এভারেস্টের থেকে কয়েক মাইল কাছাকাছি। ঘুম দার্জিলিং থেকে প্রায় 6 কিলোমিটার দূরে একটি অদ্ভুত পাহাড়ি শহর। এই শহরটি একাধিক বৌদ্ধ মঠের জন্য জনপ্রিয়। টাইগার হিলের কাছে ইগাচোয়েলিং তিব্বতী মঠ হল শহরের বিখ্যাত মঠগুলির মধ্যে একটি, যা ঘুম মঠ নামে পরিচিত। 1850 সালে নির্মিত মঠটির বাইরের কাঠামোটি সোকপো শেরাব গিয়াৎসো দ্বারা নির্মিত হয়েছিল, যিনি একজন বিখ্যাত সন্ন্যাসী এবং মঙ্গোলিয়ান জ্যোতিষী। সোনায় আঁকা এবং মূল্যবান পাথর দিয়ে ঘেরা মৈত্রেয় বুদ্ধের 4.57 মিটার মূর্তি এই মঠের প্রধান আকর্ষণ। দেয়ালে ঝোলানো সুদৃশ্য থাঙ্কা দর্শনার্থীদের মন কেড়ে নেয়। ঘুমের 3টি মঠের মধ্যে সবচেয়ে বড়, এটি বৌদ্ধ সম্প্রদায়ের জন্য একটি শ্রদ্ধেয় স্থান এবং এটি কিছু বিরল বৌদ্ধ পাণ্ডুলিপির ভাণ্ডার। এই মঠটি কিছু বিখ্যাত সংস্কৃত কাজের তিব্বতী অনুবাদও পুনরুদ্ধার করে থাকে। এটি সমস্ত দর্শনার্থীদের, বিশেষ করে আধ্যাত্মিক মনের অধিকারী পর্যটকদের জন্য একটি প্রধান গন্তব্য। এটি দুর্দান্ত প্রাকৃতিক দৃশ্য সরবরাহ করে, যা সৌন্দর্যপ্রেমীদের জন্য অত্যন্ত চিত্তাকর্ষক হতে পারে। সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত যে কোনো সময় ঘুম মঠটি পরিদর্শন করা যাবে। বাতাসিয়া লুপ শহর থেকে প্রায় 5 কিলোমিটার দূরে একটি জিনগ্যান্টিক রেলওয়ে লুপে অবস্থিত, যেখানে টয় ট্রেনটি 360 ডিগ্রি বাঁক নেয়। একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত এটি একটি বাগানের মতো জায়গা, যেখানে টয় ট্রেনটি লুপের মতো প্যাটার্নের মধ্যে দিয়ে যায়। বাতাসিয়া লুপ থেকে দার্জিলিং শহরের রোম্যান্টিক দৃশ্য পাওয়া যায় এবং দেখা যায় কাঞ্চনজঙ্ঘা ও অন্যান্য তুষারময় পাহাড়। দর্শনার্থীদের জন্য একটি সুন্দর বাগান স্থাপন করা হয়েছে। স্থানটির গড় উচ্চতা সমুদ্রতল থেকে প্রায় 2250 মিটার উপরে। বাতাসিয়া লুপের কেন্দ্রে রয়েছে যুদ্ধের স্মৃতিসৌধ। দার্জিলিং পাহাড়ের গোর্খা সৈন্য, যারা স্বাধীনতার পর বিভিন্ন যুদ্ধে জীবন উৎসর্গ করেছিলেন, তাদের স্মরণে এটি খোলা হয়েছে। আমরা অনেক হিন্দি সিনেমার গানের দৃশ্যে এই বাতাসিয়া লুপ দেখেছি, যেমন আরাধনা সিনেমার মেরে সপনো কি রানী, পরিণীতা সিনেমার কस्तो মজা প্রভৃতি। বাতাসিয়া লুপের সময় সকাল 6টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এটি সপ্তাহে 7 দিন, এমনকি রবিবারেও খোলা থাকে। আপনাকে প্রবেশ ফি হিসেবে জনপ্রতি
20 টাকা দিতে হবে। টয় ট্রেনের রেট অবশ্য আলাদা। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে থেকে 2.5 কিলোমিটার দূরে দার্জিলিং পিস প্যাগোডা হল দার্জিলিংয়ের জলা পাহাড়ের ঢালে অবস্থিত একটি বৌদ্ধ স্তূপ। আমরা প্রথমে গেলাম পিস প্যাগোডা সংলগ্ন একটি কল্পিত বৌদ্ধ মন্দিরে। নিপ্পনজান মায়োহোজি বৌদ্ধ মন্দির নামেও এটি পরিচিত। এটি একটি ঐতিহ্যবাহী জাপানি শৈলীতে নির্মিত দোতলা সাদা ভবন। সেখানে প্রতিষ্ঠাতা ফুজি গুরুজির ছবি এবং বুদ্ধের একটি মডেল রয়েছে। প্রতিদিনের প্রার্থনার সময় মানুষ স্বর্গীয় শান্তি অনুভব করার সুযোগ এখানে পায়। সামগ্রিকভাবে পিস প্যাগোডা দার্জিলিংয়ের পর্যটন ইতিহাসের একটি স্মরণীয় এবং অপরিহার্য অংশ হিসেবে রয়ে গেছে। যারা নির্মলতা, সাংস্কৃতিক অন্তর্দৃষ্টি এবং ঐতিহাসিক সৌন্দর্যের সন্ধান করে তাদের জন্য এই স্থান একেবারে আদর্শ। এরপর আমরা গেলাম পাশেই পিস প্যাগোডা দেখতে। এটি জাপানি বৌদ্ধ নিপ্পনজান মায়োহোজি সংস্থা এবং দার্জিলিংয়ের সবচেয়ে জনপ্রিয় আকর্ষণগুলির মধ্যে বিশ্বজুড়ে নির্মিত 70টিরও বেশি প্যাগোডাগুলির মধ্যে একটি। প্যাগোডার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন 1972 সালে জাপানের একজন বৌদ্ধ সন্ন্যাসী নিচিদাৎসু ফুজি এবং নিপ্পনজান মায়োহোজি বৌদ্ধ আদেশের প্রতিষ্ঠাতা। 1992 সালে উদ্বোধন করা প্যাগোডা এম ওহকা দ্বারা ডিজাইন করা হয়েছিল। (28.5 মিটার উচ্চতা সহ দার্জিলিংয়ের সবচেয়ে উঁচু কাঠামো হওয়ায় এটি সমস্ত বিশ্বাসের মানুষের জন্য উন্মুক্ত এবং উদ্দেশ্যমূলকভাবে বিশ্বের শান্তি ও সমৃদ্ধি প্রচারের জন্য তৈরি করা হয়েছে। পিস প্যাগোডায় 4টি চকচকে এবং সোনার পালিশ করা বুদ্ধের মূর্তি রয়েছে। এছাড়াও মন্দিরের দেওয়ালে 8টি বেলে পাথরের খোদাই রয়েছে, যা গৌতম বুদ্ধের জীবনের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন গল্প চিত্রিত করে। শান্তির জন্য পরিচিত এই পিস প্যাগোডা শক্তিশালী কাঞ্চনজঙ্ঘার সাথে তুষারময় শৃঙ্গের শ্বাসরুদ্ধকর দৃশ্য দেখায়, যা অত্যন্ত মনোমুগ্ধকর। 1958 সালে উদ্বোধন করা পদ্মজা নাইডু হিমালয়ান জিওলজিক্যাল পার্কটি দার্জিলিংয়ের একটি প্রধান পর্যটক আকর্ষণ। এটি হিমালয় প্রাণী সংরক্ষণ এবং অধ্যয়নের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল। পার্কটির নামকরণ করা হয়েছে পদ্মজা নাইডু, সরোজিনী নাইডুর কন্যা, যিনি একসময় পশ্চিমবঙ্গ রাজ্যের গভর্নর ছিলেন। এই চিড়িয়াখানাটি 2014 সালে মর্যাদাপূর্ণ পুরস্কার দ্য আর্থ হিরোজ জিততেও সক্ষম হয়েছে। এটি রয়্যাল ব্যাংক অফ স্কটল্যান্ড কর্তৃক প্রদত্ত একটি পুরস্কারও পেয়েছে। কারণ হলো এটি সফলভাবে হিমালয়ের প্রাণী এবং আলপাইন অঞ্চলের প্রাণীদের সংরক্ষণ ও দেখাশোনা করেছে। এখানে বিভিন্ন প্রজনন কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে, যেমন দ্য রেড পান্ডা প্রোগ্রাম এবং আরও অনেক।
পার্কটি বিপন্ন প্রাণীদের বন্দি প্রজনন কর্মসূচিতে সহায়তা করে। হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট সংলগ্ন এটি একটি উচ্চতার বন্যপ্রাণী পার্ক এবং সাইবেরিয়ান টাইগার, হিমালয়ান ব্ল্যাক বিয়ার, হরিণ, রেড পান্ডা, স্নো লেপার্ড এবং পাখিদের জন্য নতুন বাড়ি। তুষার চিতা প্রজনন কেন্দ্রটি এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য। দিলীপ কুমার দে এটির প্রথম পরিচালক এবং প্রতিষ্ঠাতা, যিনি ভারতীয় বন পরিষেবার অন্তর্গত ছিলেন। দার্জিলিং চিড়িয়াখানা দেশের বৃহত্তম উচ্চতার চিড়িয়াখানা হিসেবে স্বীকৃত। দার্জিলিংয়ে এটি অবশ্যই দ্রষ্টব্য স্থানগুলির মধ্যে একটি জনপ্রিয় স্থান হিসেবে গণ্য করা যেতে পারে। হ্যাপি ভ্যালি টি এস্টেট দার্জিলিংয়ের কুয়াশাচ্ছন্ন পাহাড়গুলিকে আদর করে, উর্বর হিমালয়ের পাদদেশকে উপেক্ষা করে। 1854 সালে প্রতিষ্ঠিত এর ইতিহাস দার্জিলিং চায়ের উৎস এবং চাষের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। দার্জিলিং শহরে অবস্থিত এই উদ্যানটি দর্শনীয়ভাবে লীলাভূমির আবাসস্থল। হ্যাপি ভ্যালিতে প্রকৃতির প্রতি শ্রদ্ধা প্রকাশ করা হয় জৈব ও জৈব গতিশীল পদ্ধতিতে চাষাবাদের মাধ্যমে। হ্যাপি ভ্যালি আপনাকে আমন্ত্রণ জানায় এই অঞ্চলের সংস্কৃতি, ইতিহাস এবং ঐতিহ্যে নিজেকে নিমজ্জিত করার জন্য। এখানকার বিশেষত্ব ঐতিহ্যবাহী কালো চা, সবুজ চা এবং সূক্ষ্ম বিশেষ চা। হ্যাপি ভ্যালি চা কারখানার একটি নির্দেশিত সফর দর্শকদের চা উৎপাদনের আকর্ষণীয় প্রক্রিয়ার একটি আভাস দেয়। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয়, ফটোগ্রাফির জন্য যা আদর্শ। এছাড়া পর্যটকদের জন্য স্থানীয় রং বেরঙের পোশাক পরিধান ও ছবি তোলারও ব্যবস্থা আছে। চা বাগান দেখার পরে আমরা চলে গেছিলাম আরেকটি অন্যরকম একটু অফবিট ট্যুরিস্ট স্পটে। এটি দার্জিলিংয়ের ঠিক প্রচলিত পর্যটন স্পট হয়তো নয়, কিন্তু ভারতের দার্জিলিংয়ে তিব্বতী উদ্বাস্তু স্বসহায়তা কেন্দ্র হল 1959 সালে প্রতিষ্ঠিত তিব্বতী উদ্বাস্তুদের জন্য একটি সুপরিচিত পুনর্বাসন কেন্দ্র। শরণার্থী কেন্দ্রে রয়েছে বয়স্কদের জন্য একটি বাড়ি, একটি স্কুল, একটি অনাথ আশ্রম, একটি ক্লিনিক এবং একটি তিব্বতী বৌদ্ধ মঠ। পর্যটকদের আকর্ষণ করার প্রধান বিষয় হল কারুশিল্পের কর্মশালা, যা কার্পেট, কাঠের খোদাই এবং পশমি আইটেম তৈরি করে, এবং সেই সাথে ছবির মাধ্যমে তিব্বতের ইতিহাস তুলে ধরার জন্য আছে ফটোগ্রাফিক প্রদর্শনী। আগ্রহী হলে কেন্দ্র থেকে হস্তশিল্পও কিনতে পারেন। দার্জিলিংয়ের মূল শহর থেকে এটির দূরত্ব 20 মিনিট মতো। পর্যটকদের দেখার সময় সকাল 9টা থেকে বিকেল 4:30। রবিবার বন্ধ থাকে। আমাদের এটি দেখে বেশ ভালোই লেগেছিল। সেই সঙ্গে ফটো গ্যালারিটিও দারুণ। এটিকে একটি পর্যটন স্পট হিসেবে তালিকায় অবশ্যই রাখা উচিত।
দিনের শেষে আমরা চলে গেছিলাম আরও একটি জনপ্রিয় স্পটে। এটি দার্জিলিংয়ের একটি বিশাল প্রাকৃতিক শিলা, যার তেনজিং নোরগের নামে নামকরণ করা হয়েছে। তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু সফরের সময় তেনজিং কোনো নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই এই পাথরে আরোহণ প্রদর্শন করেছিলেন। তেনজিং রকে আরোহণের সময় সেখানে একজন গাইড থাকেন, যিনি পর্যটকদের কিভাবে আরোহণ করবেন সে সম্পর্কে গাইড করেন। বর্ষা ছাড়া অন্য সব ঋতুই রক ক্লাইম্বিংয়ের জন্য উপযুক্ত। তেনজিং রক অভিনব এবং দুঃসাহসিক একটি ভ্রমণ স্থান হিসেবে গণ্য করা যায়। দার্জিলিংয়ে আমাদের প্রথম দিনের বেড়ানো এখানেই শেষ হয়েছিল। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।